আজকে আমরা ডাব্লিউবিসিএসের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি যে সাবজেক্টটা, সেই সাবজেক্ট সম্পর্কে, সিলেবাস সম্পর্কে কিছু বলবো, কিছু আলোচনা এবং কিছু প্রশ্ন উত্তর, এবং শেষে একটু ছোট একটা পড়া আর কি, ছোট একটা কন্টেন্ট সে সম্পর্কে একটু বলবো। তো ডাব্লিউবিসিএসের প্রিলিমিনারি যেটা হয় সেটা 200 নম্বরের পরীক্ষা হয়, 2.5 ঘন্টার পরীক্ষা, 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা। তো এখানে কি 8টা সাবজেক্ট থাকে, প্রত্যেকটাই 25 নাম্বার করে, 200 নাম্বারের পরীক্ষা হয়। সেই সাবজেক্টটার নাম হলো জেনারেল স্টাডিজ। তো এই জেনারেল স্টাডিজের মধ্যে একটা সাবজেক্ট হলো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। তো এই ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি থেকে টোটাল 25টা প্রশ্ন থাকে, 25 নাম্বার। তো এই 25 নাম্বারের মধ্যে পলিটি থেকে কিছু প্রশ্ন থাকে, কিছু প্রশ্ন থাকে ইকোনমি থেকে। তো পলিটি থেকে যে এরকম অনেক বছর এরকমও দেখা যায় যে 15টা প্রশ্ন পলিটি থেকে এসছে এবং 10টা প্রশ্ন ইকোনমি থেকে এসছে। আবার অনেক ইয়ারে এটাও দেখা যায় যে 19টা প্রশ্ন পলিটি থেকে এসছে, 6টা প্রশ্ন ইকোনমি থেকে এসছে। তার মানে এরকম ভাবা ভুল যে 12 বা 13টা করে মার্কস ডিস্ট্রিবিউশন হয়ে প্রত্যেক বছর প্রশ্ন আসবে। যে কোনো বছরে যে কোনো প্রশ্ন যেভাবে হোক আসতে পারে। এটা হচ্ছে প্রিলিমিনারি গেল। পরে মেন্স এক্সাম যেটা হয় আমাদের গ্রুপ এবির জন্য, যেটা 1600 নম্বরের পরীক্ষা দিতে হয়, এবং সিডির জন্য যেটা 1200 নম্বরের পরীক্ষা দিতে হয়। তো এই 1200 নম্বরের পরীক্ষার মধ্যে বা এই 1600 নম্বরের পরীক্ষার মধ্যে কমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে 5 নম্বরে যেটা আছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। না, আমি সহজ করে যদি বলি, ভারতের সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, ভারতের অর্থনীতি, এটা থেকে 200টা প্রশ্ন, 200 নাম্বারের এমসিকিউ প্রশ্ন আসবে মেন্সে, যেটা 200 নাম্বারের 100 করে ভাগ করা থাকে। তো এই সাবজেক্টটাই কি হয়, এই সাবজেক্টটা জেনারেল স্টাডিজ 3 বলা হয়। তো এই জেনারেল স্টাডিজ 3তে কী হয়, পলিটি একটা খুব ইন্টারেস্টিং এবং সহজ একটা সাবজেক্ট, মানে খুব কঠিন না। একটু ভালো করে যারা পড়ে, একটু ভালো করে যারা বোঝে, তারা ভালো মার্কস তুলতে পারে এটাতে। আর ইকোনমিটা একটু খটোমটো, আমাদের একটু সমস্যা হয়, তো ইকোনমিতে একটু কম মার্কস ওঠে। সেই জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে পাখির চোখ করে এগিয়ে গিয়ে তোমাকে ভালো মার্কস পাওয়ার জন্য ভালো করে পড়তে হবে। এখান থেকে 200টা প্রশ্ন থাকে। এরপরে আমি দেখিয়েছি যে প্রিলিমিনারি পরীক্ষাতে কি তোমার টপিক আর কি থাকে, কি চ্যাপ্টার আছে। প্রথমেই দেখো ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনটাকে কিভাবে তৈরি করা হলো, কোথা থেকে কনস্টিটিউশনটা আমাদের হাতে এলো। বা তোমরা জানো যে আমাদের ইংরেজরা শাসন করে গিয়েছে আমাদের দেশ। তো এই শাসনের যে তাদের ভাবমূর্তি, তাদের যে চিন্তাভাবনা, সেইটা কীভাবে প্রতিফলিত হলো, সেইটাই হচ্ছে ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন। এবং গণপরিষদ যে সংস্থাটা কনস্টিটিউশন তৈরি করেছিল, সেই সংস্থার ভূমিকা কী ছিল, সেইটা হচ্ছে ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে ইনক্লুড করা। তারপরে দেখো ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। এটা কি না, ভারতের কনস্টিটিউশনের প্রকৃতি কী রকম, সেটা জটিল না সহজ, সেটা মানে কোন কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে, তাদের কোন কোন জিনিস প্রতিফলন হয়েছে আমাদের কনস্টিটিউশনটাকে, সেটাই হচ্ছে ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। তারপরে দেখো ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড ডিপিএসপি, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ এ স্টেট পলিসি। এই 3টে জিনিস খুবই ইম্পর্টেন্ট পলিটির ক্ষেত্রে। এখান থেকে প্রচুর প্রশ্ন দেয়, মানে মেন্সে তো অনেক প্রশ্ন থাকে এখান থেকে, এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস 3টে। ফান্ডামেন্টাল রাইটস মানে জানো তোমরা, মৌলিক অধিকার। যে কোনো বইয়ের প্রথম খুললেই প্রস্তাবনা লেখা থাকে আমরা ভারতের জনগণ এরকম। তারপরের পেজ উল্টে তোমরা দেখতে পাবে যে মৌলিক অধিকার বলে কিছু জিনিস লেখা থাকে, সেইটা আমরা এখানে অনেক ডেসক্রাইব করে অনেক ভাস্ট পড়াশুনো করব। তারপরে দেখো ফান্ডামেন্টাল রাইটস, যেটা মৌলিক কর্তব্য, আমাদের কী কর্তব্য, দেশের প্রতি আমাদের কী কর্তব্য রয়েছে বা করণীয়, সেটাই ফান্ডামেন্টাল ডিউটিস। আর ডিপিএসপি, যেটা না রাষ্ট্র পরিচালনা করতে গেলে কি আরও দরকার, কি ইমপ্লিমেন্ট করলে আমাদের দেশে আরও ভালো কিছু হবে, আমাদের সমাজ আরও ভালো কিছু করতে পারবে, সেটা হচ্ছে ডিপিএসপি।
নেক্সটে দেখো পার্লামেন্ট। আমরা পার্লামেন্ট সম্পর্কে তো অনেক কিছুই জানি। পার্লামেন্ট ইলেকশন হয় যখন, তখন অনেক কিছু আমরা তর্ক বিতর্ক করি। তো পার্লামেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট, এই তিনটে জিনিস নিয়ে আমাদের পার্লামেন্ট গঠিত হয়। আমরা সেই বিষয়ে পড়াশোনা করব। তারপরে দ্য এক্সিকিউটিভ বলতে আমরা পদগুলোকে বুঝি, যেমন প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, এই যে পদগুলো হয় সেইটাকে এক্সিকিউটিভ বলা হয়। এবং তারা মানে যে পদে থেকে যে পলিসিগুলো ইমপ্লিমেন্ট করে যারা, সেটাকে আমরা এক্সিকিউটিভ বলি। সেই বিষয়ে পড়বো আমরা। ইন্ডিয়ান জুডিশিয়ারি, ভারতের বিচার ব্যবস্থা, মানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এর ভূমিকা কী সেগুলো পড়বো। রিলেশন বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেটস, মানে আমরা দেখি না যে মমতা এবং মোদির মধ্যে সবসময় একটা আদায় কাজকলা সম্পর্ক একটু ঝামেলা চলছে সবসময়। তো এই যে রিলেশানটা, কোথায় গিয়ে ঝামেলা করা যায়, কোন বিষয়ে ঝামেলা করা যাবে, কোনটা বিষয়ে যাবে না, এইগুলো আমরা পড়বো এখানে। নেক্সট হচ্ছে পঞ্চায়েতি রাজ। তো তোমরা পঞ্চায়েতি রাজ সম্পর্কে তো সবাই কম বেশি জানো, এটা তো বলার অপেক্ষা রাখে না, পঞ্চায়েত ব্যবস্থা যেটা। নেক্সট ইমার্জেন্সি প্রভিশনস, মানে জরুরি অবস্থা। আমাদের দেশ যখন অন্য দেশের সঙ্গে যুদ্ধ করবে, আমাদের দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে মানুষের খুব এমন অবস্থা যে মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারছে না, খুবই খারাপ অবস্থা, সশস্ত্র বিপ্লব হচ্ছে, খুন দাঙ্গা হচ্ছে। তখন কি না, দেশের সেই জিনিসটাকে দমিয়ে আনার জন্য আমাদেরকে এই কিছু জিনিস দেওয়া আছে, যেগুলো ইমপ্লিমেন্ট করে সেটাকে ভালো করে আবার আগের পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা হয়। সেইটাই হচ্ছে ইমার্জেন্সি প্রভিশন। তারপরে দেখো কমিটি, কমিশন অ্যান্ড কাউন্সিল, অর্থাৎ কনস্টিটিউশনের পরপরই কোন কোন কমিটি এসছে, কোন কোন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, তোমরা জানো, মানবাধিকার সংস্থা যেটা, সিবিসি, তারপরে আরও যেসব চিফ ইনফরমেশান কমিশনার যেগুলো হয়, যে পদগুলো হয় বা যে কমিশনগুলো হয়, সেই যেগুলো জিনিস আছে সেগুলো নিয়ে আমরা পড়বো। তারপর দেখো অ্যামেন্ডমেন্টটা একটু বলা দরকার, সেটা হচ্ছে সংশোধনী জিনিসটা কি না, 1947 এবং 50 সালে যখন আমরা কনস্টিটিউশন হাতে পাচ্ছি, তৈরি করছি তখন ভারতের একটা রিজিনাল ডাইভার্সিটি অ্যান্ড কালচার ছিল, তখন একটা আলাদা বৈচিত্র্য ছিল। কিন্তু বর্তমানে 2021 সাল বা 2020 সাল যাই বলো তুমি, তখন একটা অন্য ধরনের কালচারে আমরা বাস করছি বা অনেক চেঞ্জেস এসছে সমাজে। তো সেই চেঞ্জেসগুলোকে ঠিকঠাক করার জন্য, সেই চেঞ্জেসগুলোকে মানে কিছু আর্টিকেল এরকম আছে বা কিছু জায়গায় এরকম আছে যে আমাদের সেগুলো দরকার নেই, আর সেগুলো আমাদের ডিলিট করে দিলেও কোনো সমস্যা নেই। আবার কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে আবার নিয়ে আসতে হবে ফিরিয়ে বা দেওয়া দরকার, সেইগুলো করার জন্য আমাদেরকে সংশোধনী করতে হয়, কিছু জিনিস জুড়তে হয়, কিছু জিনিস ডিলিট করতে হয়। এইটাকে আমরা বলি অ্যামেন্ডমেন্ট। তারপরে নেক্সটে দেখো মিসলেনিয়াস, যেটা এছাড়া আবার অনেক ছোটো ছোটো জিনিস আছে যেগুলো নিয়ে আমাদের পড়তে হবে। তো এটাই হচ্ছে প্রিলিমিনারি বা মেনের সিলেবাস, প্রায় একই মানে সেম সিলেবাস, শুধু জাস্ট কিছু জিনিস তোমাকে ভাস পড়তে হবে। প্রিলিমিনারি সিলেবাস মোটামুটি এটাই, মানে এছাড়া আর তেমন কিছুই নেই। আর নেক্সটে দেখো আমি আর একটা স্লাইডে দেখাচ্ছি যে WBCS মেনের সিলেবাস কেমন। তো মেনে তোমাকে জাস্ট ওগুলোই জানতে হবে, শুধুমাত্র কি না একটু ভাস্ট, আরও একটু বিষয় জানতে হবে, আরও একটু কনসেপ্ট ক্লিয়ার, আরও একটু ভালোভাবে পড়া, এটাই। তো আমি একটা জিনিস বলবো পলিটির ক্ষেত্রে, যে আমি যেগুলো বললাম, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, DPSP, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, প্রেসিডেন্ট, পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, অ্যামেন্ডমেন্ট অ্যান্ড আর্টিকেল। তুমি যদি এই জিনিসগুলো খুব ভালো করে পড়ো, খুব একটু মন দিয়ে একটু গুছিয়ে পড়ো এবং পড়াশোনা করো, তো তোমার আর কোনো সমস্যা হবে না পলিটিতে, এবং সিংহভাগ তুমি অ্যান্সার করে আসতে পারবে। প্রায় 60 থেকে 70% অ্যান্সার তুমি করে আসতে পারবে শুধুমাত্র এই চ্যাপ্টারগুলো পড়লে। তার মানে এই নয় যে তুমি আরও অন্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো অ্যাভয়েড করবে। পলিটি এমন একটা সাবজেক্ট যেটা তুমি একটার সঙ্গে আরেকটা খুবই লিঙ্ক, মানে খুবই জড়িয়ে আছে, তো তোমাকে সবগুলোই পড়তে হবে। তারপরে WBCS প্রিলিমিনারিতে তুমি যদি একটু ভালো করে পড়ো, যে কোনো বই থেকে একটু অ্যাভারেজ বা একটু ভালো বই থেকে যদি পড়ো, তুমি 90 থেকে 100% অ্যান্সার অ্যাটেন্ড করতে পারবে। আর মেনে তুমি অবশ্যই যদি একটু ভালো, মানে একটু ভাস্ট কোনো বই একটু ভালো করে পড়ো, একটু সময় দাও, একটু কেসগুলো পড়ো, যেগুলো বর্তমানে হয় কেস হয় বিভিন্ন রকম, সেগুলো একটু দেখো, তুমি হামেশাই 80 থেকে 90% অ্যান্সার করে আসতে পারবে। অনেকে তার থেকে বেশিও করে আসে, ঠিক আছে। অবশ্যই একটা ভালো স্কোরিং সাবজেক্ট, যেখানে ইকোনমিতে তুমি হয়তো 40-50 তুলতে গিয়ে তোমার অনেক পড়াশোনা দরকার, অনেক কনসেপ্ট ক্লিয়ার দরকার, সেখানে দাঁড়িয়ে তুমি এটাতে অনেক কম এফোর্ট দিয়ে অনেকটা বেশি নাম্বার তুলতে পারবে।
আচ্ছা, নেক্সটে দেখো কিছু প্রশ্ন নিয়ে আলোচনার কথা করার কথা ছিল, তো সেটা আর কি কিছু প্রশ্ন আছে এখানে, দেখো আমি বলছি। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারত কত সালে রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিল? তো এর উত্তর হচ্ছে অপশান সি, 15ই আগস্ট 1947। তো এই প্রশ্নটা প্রিলিতে একবার এসেছিল, তো বেশিরভাগ ছেলেমেয়েরা কী করে এসেছিল না, প্রথম অ্যান্সারটা করেছিল 26শে জানুয়ারি 1950। তার কারণ তারা এটা ভেবেই করেছিল যে যদি আমি এরকম প্রশ্ন পেতাম যে ভারত কত সালে স্বাধীন হয়েছিল বা পেয়েছিল, তাহলে আমি ডিরেক্ট অ্যান্সার করতাম অপশান সি, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে রাজনৈতিক কথাটা জুড়ে দেওয়ার জন্য যত সব সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এর অ্যাকচুয়ালি উত্তরটা হবে অপশান সি। যদি আমাকে এরকম প্রশ্ন করতো যে ভারত কবে শাসনতান্ত্রিকভাবে স্বাধীনতা পেয়েছিল, তবে 26শে জানুয়ারি 1950 সালে উত্তর করতে হবে। তার কারণ কনস্টিটিউশন ইমপ্লিমেন্ট না হলে আমি শাসন তো বলতে পারবো না, শাসন করা তো হবে না। তো রাজনৈতিক যদি বলে তাহলে 15ই আগস্ট 1947। তো পিএসসি এরকমই, মানে WBCS একটু তোমাকে এমনভাবে করে দেবে ওরা যে তুমি ভুলটা অ্যান্সার করতে বাধ্য হবে, কিন্তু তুমি একটু যদি ভাবো, একটু যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তো তুমি অবশ্যই উত্তর করতে পারবে। নেক্সট প্রশ্ন দেখো, কত সালে ভারতের সংবিধান চালু হয়? তো আমরা সবাই জানি যে 26শে জানুয়ারি 1950 সালে চালু হয়। নেক্সট প্রশ্ন দেখো, কোন দিনটিকে ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 26শে নভেম্বর। তার কারণ 26শে নভেম্বর 1949 সালে আমাদের সংবিধান গ্রহণ করা হয়, এবং পরবর্তীকালে কিছুদিন গ্যাপ রেখে 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর করা হয়, যে না, আজ থেকে তোমাদের এটা কার্যকর করা হচ্ছে, তোমাদেরকে এটা মেনে চলতে হবে। তো সেই দিনটিকে মনে রাখার জন্য, 26শে নভেম্বর দিনটিকে মনে রাখার জন্য আমরা সংবিধান দিবস, কনস্টিটিউশন ডে পালন করি 26শে নভেম্বর তারিখটিকে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সমস্ত রাজনৈতিক ক্ষমতার উৎস কী? তো এর উত্তর হলো এ, ভারতের জনগণ। তার কারণ হচ্ছে আমরা ভোট দিচ্ছি রাজনৈতিকভাবে, ডেমোক্রেটিক কান্ট্রি, ইন্ডিয়া অ্যাজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা ভারতের যারা আর কি মেন পদে আর কি যারা থাকবে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, চিফ মিনিস্টার, আরও যে পদগুলো হয় আর কি, পার্লামেন্টের যারা মেম্বার হয়, তো তাদেরকে আমরা জনগণই ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করছে। তো সেই জন্য ভারতের সমস্ত ক্ষমতার উৎস কী হবে না, ভারতের জনগণ। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধান নির্মাণ কে করেছিলেন? তো এটা সবাই আমরা জানি যে ভারতের সংবিধান নির্মাণ করেছিলেন B.R. আম্বেদকর, এটা বলার অবকাশ রাখে না। তো এই যে প্রশ্নগুলো, এগুলো উত্তর করার জন্য কি তোমাকে আহামরি বিশাল পড়াশুনো করার দরকার? আমার মনে হয় খুব একটা, যারা অ্যাজ এ সিটিজেন্স, তুমি ভারতীয় নাগরিক হিসেবে অবশ্যই এগুলো তোমার জানা উচিত। কিন্তু এরকম প্রশ্নও আমরা WBCS-এ পেয়েছি। WBCS-এর ইতিহাসে এরকম প্রশ্ন অনেকবার এসছে, কবে গ্রহণ করা হয়, কবে কার্যকর করা হয়। তো এছাড়াও আরও একটু অন্যরকম প্রশ্ন আছে, যেগুলো জানতে গেলে তোমাকে একটু পড়তে হবে, জানতে হবে। তো এরকম প্রশ্নর মান খুব যে কঠিন তা না, যে পড়বে সে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। নেক্সট দেখো, আমি আরও 3টে প্রশ্ন বলেছি, যেটা ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? উত্তর তো বলা আছে যে এই উপরাষ্ট্রপতির নাম কি, এটা সর্বপল্লী রাধাকৃষ্ণান, তোমরা সবাই জানো। ভারত কত সালে 70তম সংবিধান দিবস পালন করেছে? 2019 সাল। এটা একেবারে জিআইয়ের মতো, তো যে জানবে যে কবে সংবিধান দিবস কবে প্রথম পালন করা হয়, সেটা আর কি জানলেই হয়ে গেল। আর নেক্সট দেখো, কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়? এটা তো আগেই বলে দিলাম যে ভারতের সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949 সালে। তো এই প্রশ্নগুলো দেখে তোমাদের কী মনে হচ্ছে, যে প্রশ্নগুলো কি খুব কঠিন? আদৌ তো আমার মনে হয় না যে প্রশ্নগুলো খুব কঠিন। প্রশ্নগুলো এমন যে এই প্রশ্নগুলো ছাড়াও অনেক প্রশ্ন এসছে সেই সব ইয়ারে, তো সেখানে কি না, প্রিলিতে তোমার খুব কঠিন নয়, আবার খুব একেবারে ভারতের রাজধানীর নাম কি দিল্লি, এরকম প্রশ্নও নয়, একটা অ্যাভারেজ প্রশ্ন সবসময় আসে, তুমি সেখানে 90% 100% অ্যান্সার করে আসতে পারবে। মেনে গিয়ে একটু অন্য লেভেলের প্রশ্ন হয়, সেটা অ্যান্সার করতে হলে তোমাকে বই পড়তে হবে, জানতে হবে বিষয়গুলো, ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। তো নেক্সটে দেখো, আমি জাস্ট একটা পড়ার, কনস্টিটিউশন শুরু করার যে জিনিসটা হয়, সেইটা আমি আজকে বলবো কিছু জিনিস। তো এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড কিছু নয় আর কি, মানে কনস্টিটিউশন তুমি পড়ছো, সংবিধান তুমি পড়ছো, তো তোমাকে এগুলো অবশ্যই জানা দরকার। আমরা সংবিধানকে একটা বই বলতে পারি, মানে একটা বইয়ের আমরা যেমন দেখি যে ইন্ডেক্স থাকে, ভেতরে কিছু চ্যাপ্টার থাকে, সেগুলোর কিছু অনেক জিনিস বলা থাকে, আমরা সেটাই আর কি জিনিসগুলো নিয়েই পড়বো। একটা বইয়ের সংবিধান একটা বই আছে, বই হিসেবে তার প্রথম পেজে কী ছিল, কে তার নকশা করেছিল, কে প্রথম চ্যাপ্টারে কী আছে, দ্বিতীয় চ্যাপ্টারে কী আছে, আমরা জাস্ট এগুলোই জানবো।
তো প্রথমে আমি যদি প্রশ্ন করি যে কনস্টিটিউশন কী বা সংবিধান কী, তো এর একটা যদি উত্তর হয় এরকম হতে পারে যে কোনো একটা ভূখণ্ডের মধ্যে জনগণ যে নিয়ম নীতি বা যে আইন তারা মেনে চলে বা যে জিনিসগুলো তাদের মেনে চলতে বাধ্য হয় বা যে জিনিসগুলো তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, সেটাকে আমরা সেই যে মাধ্যম যে জিনিসের মাধ্যমে চাপিয়ে দেওয়া হয় সেটাকে আমরা কনস্টিটিউশন বলতে পারি। তো এক কথায় বলতে গেলে কনস্টিটিউশন ইজ দি ল অফ এ ল্যান্ড, একটা ভূভাগের একটা আইন বা অ্যাপেক্স ল অফ এ নেশন, একটা নেশনের সর্বোচ্চ আইন, যেটা সর্বোচ্চ যে নিয়ম নীতি, সেটাকে আমরা কনস্টিটিউশন বলতে পারি। তো কনস্টিটিউশন দু প্রকারের হয়, একটা হচ্ছে রিটেন কনস্টিটিউশন, একটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। তো রিটেন কনস্টিটিউশন এক্সাম্পল একদম আমাদের চোখের সামনে যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা খুব ভালো করে পড়বো, যেটা ইউএসএ কনস্টিটিউশন অ্যান্ড অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন। তো এছাড়াও আরও অনেক উদাহরণ আছে, জাস্ট এগুলো তোমাদেরকে বলার। আনরিটেন কনস্টিটিউশন অর্থাৎ অলিখিত বা যেটা লেখা নেই, আর লিখিত যেটা লেখা আছে, যেটা ডকুমেন্ট আকারে আছে। আনরিটেন কনস্টিটিউশনের উদাহরণ কি? ইউকে, ইসরায়েল, অর্থাৎ ইউনাইটেড কিংডম, ব্রিটেন যেটাকে আমরা বলি, অ্যান্ড ইসরায়েল। তো এখানে তোমরা একটা প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে যে আনরিটেন কনস্টিটিউশন মানে সেখানে তো লেখা নেই, তো নাগরিকরা কি যা ইচ্ছা তাই করতে পারে? কখনোই সেরকম নয়। আনরিটেন মানে যা ইচ্ছা তাই করতে পারে না। সেখানে কি হয় না, সাধারণ নিয়ম নীতির ওপরে কিছু কাজকর্ম হয়, সাধারণ নিয়ম নীতি নাগরিকরা মেনে চলে। তুমি রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার এইসব জায়গায় প্রত্যন্ত গ্রামে গেলে দেখতে পাবে যে ওখানে গ্রামের যে প্রধান হয় তিনি বিভিন্ন রকম নিয়ম নীতি তৈরি করে রাখেন, যেগুলো আদৌ আমাদের কনস্টিটিউশনে নেই বা কোথাওই নেই। তোমার সেগুলো ভালো নাও লাগতে পারে, কিন্তু সেটা নিয়ম নীতি আকারে সেখানে যুগের পর যুগ চলে আসছে। তো এটাই হচ্ছে সাধারণ নিয়ম নীতি। এই নিয়ম নীতির ওপরে সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে থাকে। তো ইউকে, ইসরায়েল বা আরও অনেক আছে দেশ, তো সেখানে এইগুলো চলে। তারপরে দেখো লংগেস্ট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ লংগেস্ট অ্যান্ড মোস্ট কম্প্রিহেন্সিভ কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ যে জটিল, পৃথিবীর সবচেয়ে জটিল এবং সবচেয়ে বড় বৃহত্তর কনস্টিটিউশন যেটা, সেটা আমাদের ভারতের সংবিধান। দেখো ভারতের, আমরা বৈচিত্র্যের কথা বলি যে ভারতের ক্ষুদ্র সংস্করণ, যেটা একটা মহাদেশ বলা যেতে পারে ভারতকে। এখানে এই দেশের রিজিনাল ডাইভার্সিটি অ্যান্ড কালচার যে ব্যাপারটা, সেটা ভাস্ট এবং প্রচুর পরিমাণে বেশি ভাষাভাষী ধর্মীয় লোক এখানে বসবাস করে। তো সেই জিনিসটাকে ধরে রাখার জন্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধরে রাখার জন্য আমাদের কনস্টিটিউশন এমনভাবে তৈরি করা হয়েছে বা এমনভাবে তৈরি করতে হয়েছে যে অনেক বেশি জিনিস এর মধ্যে ইনক্লুড করতে হয়েছে এবং অনেক জিনিস বলতে হয়েছে। সেই জন্য কি না, ভারতের কনস্টিটিউশনটা সবচেয়ে বেশি ভাস্ট এবং জটিল আকার নিয়েছে। তো আমাদের পৃথিবীর সবচেয়ে বেশি লংগেস্ট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কনস্টিটিউশন কোনটা? না, ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো তার পাশাপাশি আমাদের জানতে হবে যে ছোটো কনস্টিটিউশন কোনটা। তো এটা হচ্ছে ভ্যাটিকান সিটি কনস্টিটিউশন, অর্থাৎ এই দেশটা পৃথিবীর সবচেয়ে ছোটো দেশ আমরা জানি, এবং এর জনসংখ্যা প্রায় 1000-এর মতো। তো এই দেশের যে কনস্টিটিউশন আছে সেটা সবচেয়ে ছোটো কনস্টিটিউশন। নেক্সটে দেখো ওল্ডেস্ট কনস্টিটিউশন। তো ওল্ডেস্ট কনস্টিটিউশন মানে কি? সবচেয়ে প্রাচীনতম সংবিধান। যে পৃথিবীর সবচেয়ে প্রথম সংবিধান বা প্রাচীনতম সংবিধান কি না, ইউএসএ কনস্টিটিউশন। 1789 সালটা, এই সালে এফেক্ট হয় ইউএসএ কনস্টিটিউশনটা। তো এই সালে উল্লেখযোগ্য ঘটনা ছিল ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব। তো আমাদের যদি এরকম প্রশ্ন করা হয় যে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সংবিধানের নাম কি, তো অবশ্যই বলতে হবে ইউএসএ কনস্টিটিউশন, যেটা প্রথম কনস্টিটিউশন এসেছিল। এবং অবশ্যই রিটেন কনস্টিটিউশন, ইউএসএ কনস্টিটিউশনটা কি না, রিটেন কনস্টিটিউশন। নেক্সটে দেখো ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা অবশ্যই তোমরা সবাই জানো যে ভারতের সংবিধানের জনককে, এটা হচ্ছে বি.আর. আম্বেদকর। অ্যান্ড পরে দেখো যে ফাদার অফ ইউএসএ কনস্টিটিউশন, এর নাম হচ্ছে জেমস ম্যাডিসন। এই ব্যক্তি আমাদের বি.আর. আম্বেদকর, যে তিনি যা কার্যক্রম দেখিয়েছিলেন বা যা করেছিলেন, বিভিন্ন দেশে ঘুরেছিলেন এবং বিভিন্ন জিনিস ডাটা কালেক্ট করে নিয়ে এসে কনস্টিটিউশন তৈরি করেছিলেন। তো জেমস ম্যাডিসনও আমেরিকার কনস্টিটিউশন তৈরি করার ক্ষেত্রে ঠিক একই ভূমিকা পালন করে, তাই তাকে বলা হয় ফাদার অফ ইউএসএ কনস্টিটিউশন। তো জাস্ট এটা হচ্ছে কনস্টিটিউশন শুরু করার একেবারে প্রথম ধাপ। এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিছুই এখনও বলিনি আর কি, বা বলা হয়নি। আশা করি নেক্সট ক্লাসে তোমাদের সেটা বলবো সে বিষয়ে। এটাই এই পর্যন্তই ছিল আজকে। তো সকলকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।